হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকের ভিডিওটা একটা কিউএনএ ভিডিও। আমি যখন বাংলাদেশ থেকে কানাডাতে ট্রাভেল করেছিলাম তখন একটি ভিডিও মেক করেছিলাম। ওই ভিডিওটা আমার ইউটিউবে সবচেয়ে বেশি পরিমাণ রিচ হয়, বেশি পরিমাণ গ্রো করে। তো ওই ভিডিওতে আমার যারা অডিয়েন্স আছে তারা অনেক রকমের কোশ্চেন করেছিল যে ভিসা কিভাবে পেয়েছিলাম, ভিসা করতে কতদিন লেগেছিল, এয়ার টিকিটের দাম কেমন পড়েছিল, কিভাবে নিয়েছিলাম, ট্রানজিট ভিসা লেগেছিল কিনা, এয়ারপোর্টে কি কি কোশ্চেন করেছিল, সমস্ত কিছু কোশ্চেন থাকবে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি তো দীর্ঘায়িত না করে সরাসরি চলে যাবো আজকের ভিডিওতে। আর আমি আজকে আমার অভিমত শেয়ার করব। আমি কোনো কানাডিয়ান ভিসা কনসালটেন্সি না, অথবা আমি কোনো আইআরসিসির কোনো লোক না। সো আমি জাস্ট আমার ওপিনিয়ন শেয়ার করব। অ্যান্ড আমার যে ভিডিওটা করছে এটা হচ্ছে সাগর ভাই, আমার এলাকার কুমিল্লার ভাই। ও এবং আমি আজকের এই ভিডিওতে আমাদের জাস্ট ওপিনিয়নটা শেয়ার করব। সো এত বকবক না করে আজকের ভিডিওর মেইন টপিকে চলা যাক। কোশ্চেনগুলোর সবগুলো কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। লেটস গো টু দ্য ভিডিও। হাই গাইস, আপনারা আমার যে ভিডিওতে অনেকগুলো কোশ্চেন করেছিলেন তার মধ্যে থেকে আমি কিছু কোশ্চেন বাছাই করে রেখেছি। তো ওই কোশ্চেনগুলোর এখন আনসার দিব। প্রথম কোশ্চেন ছিল বাংলাদেশ ইমিগ্রেশনে কি কি জিজ্ঞাসা করে। বাংলাদেশ ইমিগ্রেশনে যখন আমি লাগেজ দিলাম তারপর আমাকে বোরিং পাস দিয়ে দিল। আমাকে বাংলাদেশ ইমিগ্রেশন কোনো ঝামেলা করে নাই। দেন ইমিগ্রেশনে যখন গেলাম, বোরিং পাস নেওয়ার পরে ইমিগ্রেশনে গেলাম, তখন বাংলাদেশ ইমিগ্রেশনে আমার একটা ভিসা যিনি চেক করে বা ইমিগ্রেশন পুলিশ আমাকে সিল মারে নাই, আরেকটা পুলিশের কাছে পাঠাইছিল। তো উনি আমাকে 10 মিনিট দাঁড় করে রাখছিল, যার কারণে আমি একটু নার্ভাস ফিল হয়ে গেছিলাম। মানে 10 মিনিট না, মোটামুটি 8 মিনিট উনি আমার পাসপোর্ট নিয়ে চলে গেছে। এই জন্য আমি একটু মনে মনে একটু ভয় পাইছি। তারপর উনি একটু পরে আমার পাসপোর্টের মধ্যে ভিসাটা দেখে উনি আবার আমাকে ছেড়ে দিল। তো এই ছিল প্রথম কোশ্চেন। বাংলাদেশ ইমিগ্রেশন আমাকে তেমন কোনো কিছু হ্যাসেল করে নাই। সেকেন্ড কোশ্চেন ছিল হংকংয়ে কি ট্রানজিট ভিসা লেগেছিল। আচ্ছা, এখন আপনাদেরকে বলি ট্রানজিট ভিসা কি বা ট্রানজিট কারে বলে। যেমন আমরা যদি নেপাল যাই, মনে করেন আমি বাংলাদেশ থেকে নেপাল যাব, আমরা বাংলাদেশ থেকে একদম ডিরেক্ট ফ্লাই করে নেপাল যেতে পারি বাংলাদেশের পাসপোর্টধারী হোল্ডার ব্যক্তিগণ অন অ্যারাইভেল ভিসা পেয়ে থেকে নেপালের ক্ষেত্রে। তো আমি ওই দিকে বাড়াতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি ট্রানজিট ভিসা। তো ট্রানজিট ভিসা হচ্ছে আপনি একটা দেশ, যেমন আমরা মনে করেন আমি ভারতের একটা ভিসা নিলাম, ভিজিট ভিসা, তারপর আমি আবার চায়নার ভিসা নিলাম, মনে করেন নেপালের ভিসা নিলাম। তো আমি প্রথম বাংলাদেশ থেকে ভারত গেলাম, ভারত যাওয়ার পরে এরপরে মানে স্থলবন্দরে বাংলাদেশ থেকে ভারত থেকে নেপাল গেলাম। তো আমি ভারতকে ট্রানজিট হিসাবে ব্যবহার করছি নেপাল যাওয়ার জন্য, সোজা হিসাব। তো ঠিক তদ্রুপভাবে আমি যেই চায়নার একটা কেথি স্পেসিফিক বিমানে এসেছিলাম, ওই বিমানটিতে বাংলাদেশ টু হংকং মিনস চায়না থেকে এরপর টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে এসেছিলাম। তো আমাকে সেজন্য এই যে ট্রানজিট ভিসা নিতে হয় না, কারণ আমি এয়ারপোর্ট থেকে বাহির হইনি। আপনি তখনই ট্রানজিট ভিসা নেবেন যখন মনে করেন আপনি এয়ারপোর্টে যতক্ষণ থাকবেন আপনার ভিসা নেওয়ার দরকার নেই। আপনি যদি চান এয়ারপোর্ট থেকে বাইর হবেন, লাইক মনে করেন আপনি বাংলাদেশ থেকে দুবাই যাবেন, দুবাই থেকে এরপর টরন্টোতে আসবেন, অথবা বাংলাদেশ থেকে দুবাই আসবেন, দুবাই থেকে আমেরিকাতে যাবেন, বা যে কোনো দেশে যান, মনে করেন যেখানে একটা ট্রানজিট বা যেখানে একটা দ্বিতীয় দেশ হয়ে যদি ভিজিট করে আসেন, ওই দ্বিতীয় দেশে যদি আপনি স্টে করেন বা ওই দ্বিতীয় দেশে যদি আপনি ঘুরতে যান, তাহলে একমাত্র আপনার ট্রানজিট ভিসা লাগবে। মানে মুদ্রা কথা হচ্ছে আপনি ওই দ্বিতীয় দেশের এয়ারপোর্ট থেকে যদি বের হতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রানজিট ভিসা নিতে হবে। আর যেহেতু আমি হংকং ঘুরি নাই, আমি জাস্ট হংকংয়ে আসছি, হংকংয়ে আসার পর আমার 2 ঘন্টা পর আবার ফ্লাইট ছিল, আমি এয়ারপোর্টে ওয়েট করছিলাম। তো সেই ক্ষেত্রে আমার কোনো ভিসার প্রয়োজন ছিল না। তো এরপর তৃতীয় কোশ্চেন ছিল কানাডা ইমিগ্রেশনে কি কি জিজ্ঞাসা করেছিল এবং কোনো ঝামেলা হয়েছিল কিনা। আচ্ছা, কানাডা ইমিগ্রেশনে যখন আমি নামার পর আসলে মুদ্রা কথা হচ্ছে ইটস মাই লাক, আমার অনেক গুড লাক ছিল আমি বলতে হবে। আমি আসার পর আমি আমার পাসপোর্ট স্ক্যান করার পর রিসিট নেওয়ার পর আমি ইমিগ্রেশন পুলিশকে যাওয়ার পর সালাম দিয়ে ফেলছি, আসসালামু আলাইকুম। অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা যখনই কারোর সাথে দেখা হয় আমরা সালাম দিয়ে ফেলি, তা আমি ওরা সালাম দিয়ে ফেলছি। তো আমার তো সালাম দেওয়ার পরে আমার বুক কাপ দিয়ে ফেলছে যে একটু অন্য ধর্মের, ও যদি আমার সালামে মাইন্ড করে। আমি সাথে সাথেই হাই ব্রাদার হোয়াটসঅ্যাপ বলেই তার দিকে হাত বাড়াই দিছি। তো ওরা অনেক ফ্রেন্ডলি, তো ও আমার সাথে হ্যান্ডশেক করার পর ও আমাকে কি কোশ্চেন করবে তার আগে আমি একটু নার্ভাসে জিজ্ঞাসা করলাম, হাই হাউ আর ইউ ব্রাদার, হাউ ইজ গোয়িং। তো ও বললো হ্যাঁ আমি গুড, ভালো, তোর কি? আমি বললাম থ্যাংক ইউ ফর আস্কিং, আই এম অলসো গুড, এই হাবিজাবি বলার পরে এরপরে বললো যে তোর গিভ ইউর পাসপোর্ট দিলাম, সাথে সাথে সিল দিল। আমাকে মানে আমার নাম কি, আমি কেন এসেছি, কতদিন থাকবো, আমার ভিসা স্ট্যাটাস কি, আমার সাথে কত ডলার আছে, আমার মানে কোনো কিচ্ছু আজ করে নাই। ভিসা দিছি,
সিল দিয়ে দিছে। তা আমার কাছে মনে হয়েছে যে আমি যখন তাকে কোশ্চেন করছি, ইমিগ্রেশন কোশ্চেন করার আগে আমি তারে কোশ্চেন করছি যে তুই কেমন আছোস, তোর অবস্থা কি, তোর লাইফ কেমন চলছে, ওরা জিজ্ঞাসা করছি আমি হাসি দিয়া। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হইলো যে ও অনেক বাসে, আমি অনেক ফ্রেন্ডলি, বা আমি অনেক আমার ওই ইন দ্যাট টাইমে আমি আবার আমি যখন ইমিগ্রেশন ক্রস করবো আমি আমার হাত মুখ ধুইয়া, যেহেতু দেশ থেকে আসছে অবশ্যই কান্নাকাটি করছিলাম প্লেনের মধ্যে, তা আমি একটু মুখ টুক ফ্রেশ হওয়ার পরে এরপর আমি ইমিগ্রেশনে গেছিলাম। তো যেই ক্ষেত্রে এই জিনিসটা আমার অনেক প্লাস পয়েন্ট ছিল, এই জিনিসটা আপনার চাইলে কাজে লাগাতে পারেন। আমাকে ইমিগ্রেশন তেমন কোশ্চেন করে নাই, কানাডা ইমিগ্রেশন। এরপর আসি 4 নাম্বার যে কোশ্চেনটা, আপনার এয়ার টিকিটের দাম কত বলছিল। আচ্ছা, এয়ার টিকিটটা হচ্ছে আপনি যে যে এয়ারলাইন্স আসবেন আলাদা আলাদা এয়ারলাইন্সের আলাদা আলাদা টিকিটের দাম। তো আমার ক্ষেত্রে আমার এয়ার টিকিটটা পড়েছিল 2,15,000-এর মতো। আমি একটা এজেন্সির মাধ্যমে টিকিটটা কেটেছিলাম, সেক্ষেত্রে একটু বেশি পড়েছিল। বাট আপনি চাইলে আপনি নিজেও গুজায়ান, আমিও অবশ্যই টিকিটের দাম চেক করছিলাম গুজায়ান থেকে, ফ্লাই এক্সপার্ট বিডিটি থেকে। তো ওইখানে আবার মানে লাইফে ফার্স্ট টাইম বিদেশে ট্রাভেল করছি, যদি নিজে নিজে টিকিটটা করি তারপর যদি কোনো ঝামেলা পোহাতে হয়, ওই ঝামেলা না পোহানোর কারণে এই জন্য এই যে এজেন্সির হেল্পটা নিয়েছিলাম। তো এই কারণে আমার টাকার পরিমাণটা একটু বেশি লেগেছিল। তো আপনারা চাইলে যদি নিজেরা টিকিট কাটতে পারেন তাহলে ইটস বেস্ট ফর ইউ। এরপর আসি 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনটা ছিল আপনি কয় দিনের ভিসা পেয়েছিলেন। আচ্ছা, পৃথিবীর মধ্যে যে ওভারসিজ কান্ট্রিগুলো, কানাডা, আমেরিকা, এই দেশগুলা যে কত বছরের ভিসা দিয়ে থাকে ওইটা বলি। আপনি বাংলাদেশ থেকে যখন পাসপোর্ট করবেন আপনার 2টা পাসপোর্ট করতে পারেন, একটা হচ্ছে 5 বছরের আর একটা হচ্ছে 10 বছরের। আপনি কানাডা অথবা আমেরিকা যে কোনো দেশ যদি ভিসা দেয় আপনাকে, সেটা আপনাকে ভিসা দিবে আপনার পাসপোর্টের মেয়াদ যত বছর, আপনার ভিসার মেয়াদ তত বছর। তা আমার পাসপোর্টের মেয়াদ ছিল 10 বছর, আমি 10 বছরের ভিসা পাইছি। কিন্তু আমি পাসপোর্ট করার পর 1 বছর পরে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করছি। তা আমাকে আমার পাসপোর্টের মেয়াদ 2032 সালে আমার পাসপোর্ট মেয়াদ শেষ, আমি 2032 সাল পর্যন্ত ভিসা পাইছি, মানে 9 বছরের ভিসা পাইছি। মানে মুদ্রা কথা হচ্ছে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি যেদিন শেষ, আপনার ভিসার মেয়াদ সেদিনই শেষ হবে। এই ওভারসিজ কান্ট্রিগুলো এরকম দিয়ে দেয়, আপনার পাসপোর্টের মেয়াদ যেদিন শেষ হবে ভিসার মেয়াদ ঠিক ততদিন থাকবে। তা আমার ক্ষেত্রে আমি 10 বছরের মাল্টিপল ভিসা পাইছি। এরপর আসছিল আচ্ছা কানাডার ভিসা কিভাবে পেয়েছিলেন, কবে বায়োমেট্রিক দিয়েছিলেন, বিস্তারিত যদি বলতেন। আচ্ছা, ভিসার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম জানুয়ারির 7 তারিখ, নির্বাচনের সময়। নির্বাচন যেদিন হয়েছিল তার পরের দিন অ্যাপ্লাই করছিলাম, কোনো একটা সমস্যার কারণে আমি নির্বাচনের পরের দিনে অ্যাপ্লাই করে ফেলছি। এরপর আমি জানুয়ারির 31 তারিখে বায়োমেট্রিক দিই। এরপর এপ্রিলের 9 তারিখ না যে 12 তারিখ আমার সঠিক মনে পড়তেছে না, আমি অ্যাপ্রুভাল লেটার হাতে পাই। আমি বায়োমেট্রিক দেওয়ার ঠিক 72 দিন পর, 72 days later আই গেট মাই অফার লেটার, লাইক আমি যে ভিসা পাইছি আমার অ্যাপ্রুভাল লেটার পাইছি। তো অ্যাপ্রুভাল লেটার পর এরপর আমি পাসপোর্টটা জমা দিলাম এম্বাসিতে। ওই ডেটটা আমার মনে নাই, আমার আরেকটা ফোনে ওইটার মধ্যে নোট করা ছিল কয় তারিখে কি, ওই ফোনটা আমার সাথে নাই, থাকলে আমি অবশ্যই বলতে পারতাম। তো 72 দিন পর আমি অ্যাপ্রুভাল লেটার পাইছি। তারপর আমি প্রসেস করছি, প্রায় 10-12 দিনের মধ্যে আমি ভিসা পেয়ে গেছি হাতে। তো এই কোশ্চেনের মধ্যে আবার ছিল যে বায়োমেট্রিক কোথায় দিয়েছিলেন। আচ্ছা, আমি বায়োমেট্রিক দিয়েছিলাম হচ্ছে আপনার চিটাগংয়ে, আর সিলেটে দিয়েছিলাম আপনার পাসপোর্ট জমা দিয়েছিলাম সিলেটে। আচ্ছা, এরপরের কোশ্চেন ছিল আপনার বাসা কোথায়। আমি আগেও বলছি আবারও বলছি, আমার বাসা হচ্ছে কুমিল্লা। আমার পরে আমার সাথে যে কথা বলবে, মানে যার ওপিনিয়ন শেয়ার করবে আমার এই ভিডিওতে, তার বাসাও কুমিল্লা। এরপর হচ্ছে আগে কয়টা কান্ট্রি ট্রাভেল ছিল। আচ্ছা, আমার আগে শুধুমাত্র একটি দেশ ট্রাভেল ছিল। আমি 2023 সালের আগস্ট মাসে ইন্ডিয়া ট্রাভেল করছি। সো আমি শুধুমাত্র ইন্ডিয়া ট্রাভেল করছি একবার লাইফে, অ্যান্ড এটা ছিল আমার সেকেন্ড টাইম। আমি কোনো দেশের রিজেক্ট খাই নাই। আমি লাইফে 2টা দেশের জন্য অ্যাপ্লাই করছি। ইন্ডিয়ার জন্য অ্যাপ্লাই করছি, ইন্ডিয়ার জন্য ভিসা পেয়ে গেছি। এরপর কানাডার জন্য অ্যাপ্লাই করছি, কানাডার ভিসা পাইছি। আচ্ছা, আরেকটা ভাই কোশ্চেন করেছিল, ভাইজান বায়োমেট্রিক কি ভিসার আগে করতে হয় নাকি ভিসার পরে করতে হয়। আচ্ছা, কানাডার অন্যান্য দেশের ক্ষেত্রে আমি জানি না, বাট আমি যেহেতু কানাডা আসছি, কানাডার ক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে একটা ডেট দেওয়া হবে। ওই অ্যাপ্লিকেশন করার পরে 30 দিনের মধ্যে, না সরি হ্যাঁ আচ্ছা ওইটা যায়, ওইদিকে না যায়। অ্যাপ্লিকেশন করার পরে আপনি বায়োমেট্রিক দিয়ে আসবেন, ফিঙ্গার দিয়ে আসবেন, ফেসের ছবি তুলে সব কিছু নিয়ে নিবে। এই হচ্ছে কথা আর কি, মানে ভিসার আগে সমস্ত প্রসেসিং কমপ্লিট করতে হয়। 10 নম্বর কোশ্চেনটা ছিল, ভাই আপনি যে হংকংয়ে ট্রানজিট নিয়েছিলেন, আপনার লাগেজ কি আপনি হংকং থেকে কালেক্ট করেছিলেন নাকি একদম বাংলাদেশে জমা দিয়েছিলেন, কানাডা থেকে রিসিভ করেছিলেন। আচ্ছা, ওনার কোশ্চেনটা ঠিকভাবে করতে পারে নাই। ওনার কোশ্চেনটা ছিল এইটা যে ভাই আপনি যে বাংলাদেশ থেকে কানাডাতে আসছেন, আপনি তো হংকংয়ে ট্রানজিট নিয়েছেন, তো আপনি কি আপনার লাগেজটা বাংলাদেশে জমা দেওয়ার পর হংকংয়ে আবার কালেক্ট করছেন, তারপর হংকং এয়ারপোর্টে আবার জমা দিয়েছেন, তারপর কানাডা এয়ারপোর্টে রিসিভ করছেন। ওনার কোশ্চেনটা ছিল এইটা।
তো আপনার যার এই মানে যদি ট্রানজিট ভিসা মানে এয়ারপোর্ট থেকে যদি না বাইর হন, আপনি যদি ডিরেক্ট আপনার যদি প্ল্যান থাকে আপনার 4 ঘন্টা ট্রানজিট দেখ বা 5 ঘন্টা ট্রানজিট দেখ, মানে আপনি বাংলাদেশ থেকে হংকংয়ে আসলেন বা পৃথিবীর যে কোনো দ্বিতীয় দেশ যদি ইউজ করেন, ওই দেশে যদি এয়ারপোর্টে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যদি বসে থাকেন, এরপর ওই দেশের টাইম অনুযায়ী আবার আপনি যদি ফ্লাই করেন, আপনার লাগেজের আর হ্যাসেল থাকবে না। আমি আমার লাগেজটা বাংলাদেশ এয়ারপোর্টে দিছিলাম, দেওয়ার পর আমাকে একটা টোকেন নাম্বার দিছে, সেম টোকেন নাম্বার আবার লাগেজের গিয়ে লাগাই দিছে। তো আমি যখন লাগেজটা কালেক্ট করবো, আমার ওই টোকেনটা লাগবে, ওই টোকেনটা অবশ্যই সেফলি নিজের কাছে রেখে দিবেন বা নিজের ব্যাগে রেখে দিবেন। তো ওই লাগেজটা আমি যখন বাংলাদেশ থেকে হংকংয়ে আসছি, হংকংয়ে আসার পর আমি আমার লাগেজ কালেক্ট করে নিই, আমার হাতে যে একটা হ্যান্ডব্যাগ ছিল আমি ওই হ্যান্ডব্যাগ নিয়ে সরাসরি চলে যাই। একটা কেবিন রুম ছিল, ওইখানে কেবিনে যাওয়া অনেক হংকংয়ে এয়ারপোর্টে আমার প্লেনটা আমার সামনে ছিল, তা এখানে একটা কেবিন ছিল, ওইখানে আমি বসেছিলাম। নাস্তা করার পরে আমি 2 ঘন্টার পর ট্রানজিট ছিল, তো আমি 2 ঘন্টা বসেছিলাম। 2 ঘন্টার পরে আমি আবার যে আমার হ্যান্ডব্যাগ নিয়ে আবার বিমানে উঠে পড়ছি। আমি জানি না যে আমার লাগেজ কোথায়। তারপর আমি টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে আসছি, পিয়ারসন এয়ারপোর্ট থেকে আমি আমার লাগেজ রিসিভ করছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন দ্বিতীয় কোনো দেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করবেন, দ্বিতীয় দেশের এয়ারপোর্ট থেকে কখনো বাহির হবেন না, বা এয়ারপোর্ট মানে ওই দেশ ঘোরার মানে আপনি ডিরেক্ট আপনার প্ল্যান হচ্ছে আপনি ওই দেশে ল্যান্ড করলে করছেন, বাট এরপর আবার নেক্সট ফ্লাইট ধরে আপনি সরাসরি চলে আসবেন। সেক্ষেত্রে যে কোনো বিমানে আসেন না কেন আপনাকে আর লাগেজের হ্যাসাল পোহাতে হবে না। ওই এয়ারপোর্ট কর্তৃপক্ষ আপনার বিমান কর্তৃপক্ষ আপনাকে ওই লাগেজের যা করার ওরাই করে দিবে, বা আমার ক্ষেত্রে এটা করে দিছে। আচ্ছা, তো আমার যে কোশ্চেনগুলো ছিল, আমার কোশ্চেনগুলো সমস্ত শেষ। আর আরেকটা কোশ্চেন ছিল অপশনাল, সেটা ফেসবুকে একটা ভাইয়া কমেন্ট করছিল যে ভাই আপনি কত ডলার নিয়েছেন, বা ডলার ক্ষেত্রে কীভাবে ডলার নেওয়া যায়। আচ্ছা, ডলার ক্ষেত্রে হচ্ছে আপনারা ডুয়াল কারেন্সি কার্ড করে ডলার নিয়ে আসতে পারেন। আর একটা হচ্ছে আপনি যদি ক্যাশ ডলার নিয়ে আসতে চান, ক্যাশ ডলার বাংলাদেশ থেকে অনেকে নিয়ে আসতে চায় না, মানি এক্সচেঞ্জের দোকান থেকে অনেকে ইলিগালভাবে আনে। সো ইলিগাল হচ্ছে আপনি বাংলাদেশ যে কোনো পাসপোর্টধারী হোল্ডার ব্যক্তি এন্ডোর্সমেন্ট ছাড়া অথবা $1000 এন্ডোর্সমেন্ট করে আপনি $9000 না $10,000 পর্যন্ত আপনি আনতে পারবেন। এরকম একটা আর্টিকেল আমি অনলাইনে পড়ছি, তারপর আমি শিওর না, আই জাস্ট শেয়ার মাই অপিনিয়ন। আমি একটা আর্টিকেল পড়ছিলাম তখন যে আপনি উইদাউট এন্ডোর্সমেন্টে আপনি $10,000 পর্যন্ত, মানে $10,000 পর্যন্ত আপনি ক্যারি করতে পারবেন আপনার ক্যাশ ডলার। তো আমিও যেই ডলারটা ক্যারি করছিলাম, আমাকে কোনো এয়ারপোর্টে আমি ভাবছিলাম যে এয়ারপোর্টে আমাকে জিজ্ঞাসা করবে ডলারটার জন্য। আসলে সত্যি কথা বলতে আমি এই যে আমার ওয়ালেটের মধ্যে এই জন্য ডলারটা রাখি নাই, আমি আলাদা পকেটে ডলার রাখছি। আর মানি ব্যাগের মধ্যে আমার ওয়ালেটের মধ্যে ওয়ালেটের মধ্যে আদার্স যে ডকুমেন্টগুলো ছিল, তো আসলে আমাকে ডলার চেক করেন। তো এই মুহূর্তে আমি চলে যাব যে আমার যে ভাই আছে সাগর ভাই, ওই সাগর ভাইয়ের সাথে এখন কথা বলবো, ওর অপিনিয়নটা জানার চেষ্টা করব। ওকে বাংলাদেশ থেকে কানাডা এয়ারপোর্ট আসার পর্যন্ত ওকে কি হ্যাসেল বা হেডেক নিতে হয়েছে, কি কোশ্চেনের সম্মুখীন হতে হয়েছে, বাংলাদেশ ইমিগ্রেশনে কি জিজ্ঞাসা করেছিল, কানাডা ইমিগ্রেশনে কি জিজ্ঞাসা করেছিল, সমস্ত কিছু জানবো এই ভিডিওতে। সো লেটস গো। তো গাইস, এই হচ্ছে আমার ভাই সাগর। সাগর না? আমি মাঝে মধ্যে কনফিউশন হয়ে যায় ওর নামে, সাগর না শান্ত। আচ্ছা, ওর নাম হচ্ছে সাগর, আমার পাশের উপজেলায় থাকে, কুমিল্লারই, আমার কুমিল্লার ছেলে। তো ওর সাথে এখন জানবো ওর লাইফে মানে কানাডাতে আসার পথে কি হয়েছিল। তো সাগর, আর ইউ রেডি? 1 মিনিট। হ্যাঁ ভাইয়া, 1 মিনিট। আপনি একটু দিতেই, তুমি যেমনি ভিডিওটি করতেছ মাই ভাই ছবি তুমি নিয়ে যাইবা, আমার কপাল একটু পড়তো না। আচ্ছা, তো আচ্ছা, ও আমার চুলগুলা ক্যাপি আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ওই ফানি দিকে না যাই। আচ্ছা, সেকেন্ড কথা, আচ্ছা আমরা সরাসরি ভিডিও টপিকে চলে যাই। তো বাংলাদেশ ইমিগ্রেশন থেকে যে তুই ফ্লাই করছস, বাংলাদেশ ইমিগ্রেশন থেকে কি কোনো কোশ্চেন করছিল? হ্যাঁ, কি কোশ্চেন করছিল? ফার্স্ট টাইম যখন ইমিগ্রেশন অফিসারের সামনে গেলাম, যাওয়ার পরে উনি বললো তোমার পাসপোর্ট দাও, পাসপোর্ট দিলাম। পাসপোর্ট দেওয়ার পর বলতেছে যে তোমার রিটার্ন টিকিট আছে কিনা। তো রিটার্ন টিকিট দেখলো, টিকিট দেখাইলাম। তারপরে বললো যে তুমি যে যাইবা তোমার কোনো রিলেটিভ আছে কিনা। তো আমার মামা থাকে ওখানে, বললাম যে আমার মামা আছে। আচ্ছা, তারপরে এই দুইটাই জিজ্ঞেস করছে, বাংলাদেশ ইমিগ্রেশনে তেমন কিছু জিজ্ঞেস করে নাই। আচ্ছা, তারপর আমার পাসপোর্টে সিল দিয়ে তারপর আমার হাতে দিয়ে দিল আর কি। আচ্ছা, বোর্ডিং পাস দেওয়ার সময় তোমাকে কোনো ঝামেলার পথে হয়েছিল? না, বোর্ডিং পাসের সময় আমার কোনো ঝামেলা হয়নি। আচ্ছা, আর ইমিগ্রেশন পুলিশ কোনো কিছু আস্ক করছে বা কোনো চেকআপ টেকআপ কোনো কিছু? না, আমার। আচ্ছা, ওকে। তো তুমি কোন ফ্লাইট নিছিলা, কোন বিমানে আসছিল? আমি বাংলাদেশ বিমানে আসছিল। আচ্ছা, বাংলাদেশ তো তাই। আচ্ছা, তো সেকেন্ড কথা হচ্ছে বাংলাদেশ বিমানের এক্সপিরিয়েন্স তোমার কেমন? ফার্স্ট টাইম না, আর বাংলাদেশ বিমান আমরা মুসলিম, হ্যাঁ, তো ফার্স্ট টাইম যত আছে খাবার দাবার বিষয় আছে। তো বাংলাদেশ বিমানে আমরা মুসলিম, তো মুসলিম খাবার, হালাল খাবার পাওয়া যায়। অন্য বিমানে গেলে আপনার রাইট খাবার দাবার এত একটা সুবিধাজনক না। বাংলাদেশ বিমানে যেটা পাওয়া যায়, বাংলাদেশ
একসাথে একরকম। আচ্ছা, তো আমি এখন বলে নেই, আমি যে চায়না বিমানে এসেছিলাম কেথি স্পেসিফিক, ওই কেথি স্পেসিফিকে আমরা হালাল খাবার পাইছি, বাট মুসলিম ফুড ওইটা ছিল, বাট এটা ফিশ টাইপের, মানে ওদের রান্না বান্না কেমন ছিল, কাঁচা কাঁচা একটু খাবার, তো এই জন্য আমি খাবার খেয়ে মজা পাই নাই। আপনারা যারা নিউ ট্রাভেলার বা যারা খাবার অন্ততপক্ষে ভালো চান, তারা অবশ্যই বাংলাদেশ বিমানে ট্রাভেল করবেন। বাংলাদেশ বিমানে বিমান ভাড়াটা একটু বেশি হলেও বেশি হয়, তাই না? কত পড়ছিল বিমান ভাড়া বাংলাদেশ বিমানে? 2,67,000। 2,67,000। আর অন্যান্য বিমানে আসতে চাইলে প্রায় 1,90,000 বা 2 লাখের মধ্যে আসতে পারবেন। আর যদি বাংলাদেশ বিমানে আসতে চান, যদি খাবারের মধ্যে একটু এক্সট্রা পে হবে। আর হ্যাচেল ফি ছাড়া আমরা যেহেতু বাঙালি, বাংলাদেশ বিমানে একদম বাংলাদেশ ট্যুর ডিরেক্ট কানাডাতে আসে, তো এই জন্য হ্যাচেল একজন হয় না, একটু হয় না। আচ্ছা, তো তারপর কানাডা আসার পর কানাডা পুলিশ বা কানাডা ইমিগ্রেশন কিভাবে ফেস করছো, বা কানাডা ইমিগ্রেশন তোমাকে কি কি কোশ্চেন করছে, কি কি কোশ্চেনের সম্মুখীন হয়েছিল? কানাডা ইমিগ্রেশনে তেমন কিছুই আমার করে নাই। আচ্ছা, ফার্স্টে গেলাম, উনি জিজ্ঞাসা করলো, পাসপোর্ট দিলাম, পাসপোর্ট দেওয়ার পর বলতেছে যে তুমি কত তারিখ তোমার টিকিট আছে কিনা, রিটার্ন টিকিট। আচ্ছা, কত তারিখ তুমি ব্যাক করবা, এটা জিজ্ঞেস হলো। তো আমি বললাম 18 তারিখ। তারপরে ওইটা বলার পর তারপরে বলতেছে যে তুমি এখানে কি আছে, তোমার রিলেটিভ কি আছে। তো আমার ইনভিটেশন ছিল, ইনভিটেশন ও ইনভিটেটর কল দিল। কল দেওয়ার পর কাকে কল দিছে? আমার কাজিন। ইন্টারপ্রেটার কল দিছে? হ্যাঁ, ইন্টারপ্রেটার। আচ্ছা, ইন্টারপ্রেটার বলতে হচ্ছে ট্রান্সলেটর। আপনারা যারা বাঙালি বা আমরা যারা ইংলিশে কথা বলতে পারি না, ইমিগ্রেশনে অনেক সময় ইংলিশে কথা বলতে হয়। তো ইমিগ্রেশনে যখন আপনি ইংলিশে কথা বলতে না পারবেন, তখন আপনাকে একজন ট্রান্সলেটর দিবে, যে ও বাংলাও বুঝবে। তো ওর এটা হচ্ছে ইন্টারপ্রেটার বলা হয় এখানে। হ্যাঁ, এরপর বল। তারপর জিজ্ঞেস করলো, এটা জিজ্ঞেস করার পর তারপরে আর বেশি কিছু জিজ্ঞেস করে না, আমার এই দুইটাই প্রশ্ন করছে, করে সেটা আমার পাসপোর্টে সিল দিয়ে দিছে। আচ্ছা, তুই কত ডলার নিছস? বাংলাদেশ বিমানে কি জিজ্ঞাসা করছিল? বা বাংলাদেশ বিমানে ডলার জিজ্ঞাসা করছে, কিন্তু কত ডলার এটা ডলার আসছে কিনা এতটুকু জিজ্ঞেস করছে। আর কানাডাতে জিজ্ঞেস করে নাই। আচ্ছা, আমাকেও ডলার জিজ্ঞাসা করে নাই। আর কানাডাতে আমি যতটুকু জানি যে কানাডাতে তো আপনি ডলার নিয়ে আসলে, যত ডলার নিয়ে আসেন কানাডাতে জিজ্ঞাসা করবে না, বাংলাদেশে শুধুমাত্র জিজ্ঞাসা করতে পারে। আর আর কোশ্চেন ছিল কি, আরেকটা কোশ্চেন হচ্ছে, তুমি বাংলাদেশ থেকে বাংলাদেশ বিমানে বাংলাদেশ থেকে কানাডা আসতে কতক্ষণ টাইম লাগছে? বাংলাদেশ থেকে কানাডা আসতে আপনার বাংলাদেশ থেকে প্রথমে গেলাম তুর্কি 1 ঘন্টা ট্রানজিট দিছি শুধু ফুয়েল নেওয়ার জন্য। বাংলাদেশ বিমানে ফুয়েল শেষ হয়ে গেছিল, মানে তুমি যখন টিকিট কাটছিলে তুমি জানতা যে বাংলাদেশ থেকে ডাইরেক্ট কানাডা? না, আমি জানতাম যে ওই তুর্কিতে নামবে জানতা। এয়ার টিকেটে লেখা ছিল ফুয়েল নেওয়ার জন্য শুধু নামবে, বাট কেউ বিমান থেকে নামতে দিব না। আচ্ছা, সবাই বিমানে অবস্থান করবে। আচ্ছা, 1 ঘন্টা ছিল এখানে। আচ্ছা, 1 ঘন্টা। তা 1 ঘন্টা সহ ইন টোটাল কত ঘন্টা লাগছে ফুল জার্নি? টোটাল প্রায় আমার 20 ঘন্টার মতো লাগছে। আচ্ছা, 20 ঘন্টা, তার মানে আমরা ধরতে পারি 19 ঘন্টা। আচ্ছা, 19 ঘন্টা লাগছে। আর আমার লাগছে হচ্ছে 24 আওয়ার্স, 23 ঘন্টা 30 মিনিটের মতো লাগছে। আমি তো অবশ্যই অনেক লং ট্রানজিট নিয়েছিলাম, এয়ারপোর্টে 2 ঘন্টার ট্রানজিট, তারপর বাংলাদেশ থেকে আবার একটু লেটে ছাড়ছে আমাদের বিমানটা। আচ্ছা, আর এমনিতে এয়ারপোর্টে তেমন কোনো ঝামেলা হয় নাই, বা কোনো হ্যাচল বা কোনো ধরনের ওই এইটুকুই খালি এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্টে না, কানাডা এয়ারপোর্টে একটু সময় নিছে। কানাডা? আচ্ছা, কানাডা এয়ারপোর্ট তোমাকে কতক্ষণ বসায় রাখছিল? এই তো আমি ল্যান্ড করছি এখানে 12টার দিকে। আচ্ছা, এখান থেকে বাড়িতে রাত 12টা বেজে গেছে। 12 ঘন্টা বসে রাখছিল? 12 ঘন্টা বসে রাখছে, বাট ওরা এমনি নিয়ে এসে আটকায় নাই, প্রশ্ন করার আগে বসে রাখছে। ওরা আস্তে একটু দিল্লি কাজ করছিল। আচ্ছা, মানে ও দুপুর 12টায় আসছে, কানাডাতে ল্যান্ড করছে দুপুর 12টায়, আর রাত্রে 12টা বাজে ওকে ছাড়ছে এয়ারপোর্ট থেকে। তো আমার ক্ষেত্রে এই জিনিসটা হয় নাই। আমি আসছি, আওয়ার পর হাই ব্রাদার, হাউ আর ইউ, হাউ ইজ গোয়িং, তোর সাথে হ্যান্ডশেক করলাম। প্রথমে সালাম দিয়ে তো ভয় পেয়ে গেছি যে ভাই এ যদি মুসলিম না হয় আমার কি আজকে শেষ, আমার কি করবে। এরপর আমি হ্যান্ডশেক করলাম, হাই হাউ আর ইউ। আমি আবার একটু ফ্রেন্ডলি, যারাই দেখি একটু কানাডাতে আসার পর যখন ট্রাভেল করি, কারো দেখলে হাই হ্যালো মুখে দেয়া, যারাই দেখি হাই হ্যালো মারি। তো এইটা হচ্ছে একটা ভালো দিক। তাই আমি ওই এয়ারপোর্টে ইমিগ্রেশন আসলে তো একটু ভয় লাগতেছিল, আমি হাত বাড়াই দিছি, হাই ব্রাদার। তো হ্যান্ডশেক করছে, আমার মনে হয় এটা আমার প্লাস পয়েন্ট ছিল। আর আমাকে এয়ারপোর্টে আমার ইমিগ্রেশন কমপ্লিট করতে, কানাডা ইমিগ্রেশন কমপ্লিট করতে 5 মিনিট লাগছে। 5 মিনিটও লাগে নাই, মানে সিরিয়ালে লং টাইম দাঁড়াইছিলাম সিরিয়াল কমপ্লিট হইতে, আর ইমিগ্রেশন কমপ্লিট করতে জাস্ট আমার বেশি হলে 40 সেকেন্ড। আমি জাস্ট কনভারসেশন যেগুলো হয়েছে 40 সেকেন্ডের মতো কনভারসেশন হয়েছে, সিল দিয়ে দিছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও টপিক, কানাডাতে কী কোশ্চেনের সম্মুখীন হইতে হয়েছে। এছাড়াও আপনাদের যদি অন্য কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। শান্ত, বাই, সে বাই, গুড বাই।